আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বেসিসের সাবেক পরিচালক রাশাদ কবির। দর্শক, একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকে ধন্যবাদ। প্রথমে যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই, পেপাল অ্যাকাউন্ট। পেপাল অ্যাকাউন্ট দিয়ে কী কী করা যায়? আমরা মূলত যে তিনটি বিষয় জানি, যে মানি এক্সচেঞ্জ, রিসিভ এবং সেন্ড, এছাড়া অনলাইন পেমেন্ট, এবং সবচেয়ে বড় যে সুবিধাটি সেটি হচ্ছে ব্যাংকের মতো এত তথ্য দিতে হয় না। এই পেপাল সিস্টেমের, পেপালের সুবিধা কি এবং এত বছর যাবত কেন বাংলাদেশে আসতে পারছে না? দুইটি প্রশ্ন একসাথে করলাম, সুবিধাটা আগে বলেন। ওকে, শিওর। সো যদি একটু ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি তাহলে হয়তো দর্শকদের বুঝতে সুবিধা হবে কেন আসলে পেপালটা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। 2000 সালে যখন আসলে পেপাল যাত্রা শুরু করেছিল, টিল নাও 2026 সালে এসে পেপালে যে কাস্টমার বা ইউজার সেটা এখন প্রায় 45 কোটি ছাড়িয়েছে, এবং ও প্রায় 3 কোটি, টিল নাও প্রায় 3 কোটি ওয়েবসাইট পেপালের সাথে ইন্টিগ্রেট, অর্থাৎ আপনি পেপালের মাধ্যমে আপনি পেমেন্ট দেওয়া, পেমেন্ট রিসিভ করা, এটার সাথে ইন্টিগ্রেটেড। এবং ওয়ার্ল্ড ওয়াইড 43%, মানে যত পেমেন্ট গেটওয়ে আছে এর ভেতরে 43% পেমেন্ট কিন্তু আপনার হচ্ছে থ্রু পেপালের মাধ্যমে, এবং এটা বাংলাদেশ ছাড়া। সো আপনি মার্কেট শেয়ারটা আপনি বুঝতে পাচ্ছেন। এবং প্রতিদিন প্রায় 410 মিলিয়ন, অর্থাৎ প্রায় 41 কোটি ট্রানজ্যাকশন আপনার শুধু পেপালের মাধ্যমে হচ্ছে। ডলার তো বিলিয়ন ডলার, মানে পার ডে ট্রানজ্যাকশন সেটা অনেক বেশি, আরো বিলিয়ন ডলার ক্রস করেছে। সো 200টার মতো বেশি দেশে আপনার আছে, দেশ এবং কন্টিনেন্টে মিলে মাত্র 28টা দেশে পেপালটা নাই, ইনক্লুডিং বাংলাদেশ। আর যে সমস্ত দেশগুলো আপনার আছে, আফগানিস্তান, ইরাক, ইরান, মায়ানমার, লিবিয়া, অর্থাৎ যে দেশগুলোর নামের পাশে আপনি হয়তো বাংলাদেশের নামটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, বা যারা আসলে খুব বেশি বিজনেস ফ্রেন্ডলি কান্ট্রি না, এই সমস্ত দেশগুলোর সাথে আসলে বাংলাদেশের নামটাও আসলে আছে। আচ্ছা, কি কি সমস্যা রয়েছে সেটা আলোচনা করব। আপনি মোটামুটি ভালো একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছেন। আসলে পেপাল দিয়ে কি কি করা যায় সেটা তো আসলে অনেকেই জানে এখন, রাইট? যারা ফ্রিল্যান্সার অথবা যারা অনলাইনে মানে শপিং করে থাকে তারা জানে, তারপরেও যদি আরেকটু বলতেন আর কি। জি, বাংলাদেশের জন্য আসলে কেন বেশি প্রয়োজন আপনি জানেন। বাংলাদেশের যে আইটির যে ইনকামটা, আইটি বা আইটিএস এক্সপোর্টের যে ইনকামটা, এটার একটা বড় অংশ আসে কিন্তু ফ্রিল্যান্সারদের মাধ্যমে। এবং আমাদের প্রায় রেজিস্টার্ড এখন 5 লক্ষ ফ্রিল্যান্সার আপনার আছে, এবং এই ফ্রিল্যান্সারদের বড় একটা অংশ কিন্তু কাজ করে আপনি ইউএস মার্কেটে, অন্যান্য দেশেও করে, ইউরোপে করে, মিডল ইস্টে করছে, বাট বড় একটা অংশ কিন্তু ইউএস মার্কেটে। ইউএস এর যারা বায়ার্সরা আছে তারা খুব বেশি স্বচ্ছন্দ বোধ করে আপনার পেপালের মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে। এর অনেকগুলো কারণ আছে। নাম্বার 1 হচ্ছে তারা আসলে ব্যাংকিং চ্যানেলে যে হ্যাসেলটা সেটার মাধ্যমে যেতে চায় না, কারণ খুব সহজে যেহেতু আসলে আপনার কাইন্ড অফ ওয়ান ক্লিকেই যেহেতু সমস্ত পেমেন্টগুলো করতে পারছে, সেজন্য আসলে তারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যেতে চায় না, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে পেপালের একটা ফিচার আছে বা সুবিধা যেটা আছে, এটা হচ্ছে আমি একটা কাজ নিলাম একটা কাস্টমারের কাছ থেকে, এবং তার জন্য আমি একটা অ্যাডভান্স পেমেন্ট নিলাম। সো কোনো কারণে আমি যদি আসলে কাজটাকে না করি, কাস্টমার ডেফিনেটলি হচ্ছে ওই তার যে অ্যাডভান্স পেমেন্ট সেটাকে রিফান্ড পাবে, বা সে ওই যে এটাকে আপনার যে অ্যাডভান্স মানিটা দিয়েছিল সেটাকে সে ক্লেম করবে। পেপালের মাধ্যমে কিন্তু এটাকে সহজে আপনার টাকাটাকে তারা ফেরত পেতে পারে, যে সুবিধা কিন্তু আপনার ব্যাংকিং চ্যানেলে বা অন্যান্য যে মিডিয়ামগুলো আছে খুব বেশি নাই। সো আমি ব্যাংকিং চ্যানেলে একটা টাকা নিলাম, আমি যদি আসলে সেক্ষেত্রে টাকাটা আমি ফেরত না দিই, আমার কাস্টমারই কিন্তু কিছু করার নাই। সো কাস্টমার কিন্তু অবশ্যই যারা আসলে একটু ছোটখাটো কাজ, সাধারণত ফ্রিল্যান্সাররা তো খুব ছোট কাজই করে থাকে, বড় পরিসরে কাজ করে না, তারা কিন্তু কি সিকিউরিটিতে চাই, যে সিকিউরিটি কিন্তু আসলে অন্য কোনো মিডিয়ামে দেওয়া সম্ভব না। সো আমাদের ফ্রিল্যান্সাররা যে সমস্যাটা তারা আসলে ফেস করছে, এইটার কারণে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও, তাদের স্কিল এবং অপরচুনিটি থাকা সত্ত্বেও তারা অনেক আসলে কাজের স্কোপ হারাচ্ছে। আবার দেশ তো রেমিটেন্স থেকে আসলে বঞ্চিত হচ্ছে, কারণ তারা যদি আসলে পেপালটাকে ইউজ করতে পারতো, আমরা অনেক কিন্তু মানে আমরা হোয়াইট চ্যানেলে কিন্তু টাকাটাকে আমরা নিয়ে আসতে পারতাম, যেটা আসলে সরাসরি দেশের ইকোনমিতে অবদান রাখতে পারতো। এখন যেটা হচ্ছে
নাম্বার ওয়ান, অনেকে তো আসলে কাস্টমার হারাচ্ছেই, আর যারা ধরেন কাজ করছেও তারা কিন্তু খুন্ডি চ্যানেলে টাকাগুলোকে আসলে নিয়ে আসছে। জি, সো আলটিমেটলি কিন্তু এটা আসলে দেশের অর্থনীতিতে খুব বেশি আরেকটি উপকারে বিষয় আসছে যদি না। আপনি বলতেন যে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে, যেমন আমরা তো দেশের ওয়েবসাইট আছে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটগুলো যেমন অ্যামাজন, ইবে, রাইট। অনেকেই আছে যে দেশের বাহির থেকে বাহিরের যে প্রোডাক্টগুলো ওইগুলো প্রেফার করে, কিন্তু বাংলাদেশের যারা জনগণ রয়েছে তাদের কিন্তু এই সুবিধাটা নেই Right. অনলাইন পেমেন্টের ক্ষেত্রে। পেপাল এই ক্ষেত্রে কতটুকু সুবিধা করতে পারে? না, যেটা আমি বললাম, যেহেতু আপনার পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে পেমেন্ট গেটওয়ে তার 43% মার্কেট শেয়ার পেপ্যালের মাধ্যমে হচ্ছে। আপনি তো বড় ওয়েবসাইটগুলোর নাম বললেন, এরকম ছোটখাটো কিন্তু আরো অনেক ওয়েব পোর্টাল আছে, আরো অনেক মার্কেট প্লেসগুলো আছে, যে ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি হচ্ছে আমাদের যারা যারা জনগণ, আমাদের দেশের জনগণ, তারা উপকৃত হইতে পারতো। আবার বিজনেস মার্কেট প্লেসগুলোতে যেমন ছোটখাটো আমাদের যারা এসএমই উদ্যোক্তারা আছেন, তারা কিন্তু এই সমস্ত পোর্টালে আপলোড করে তারা কিন্তু তাদের প্রোডাক্টগুলোকে এক্সপোর্ট করতে পারতো। সো নট অনলি ফর দ্য ফ্রিল্যান্সার, আপনার যারা আমাদের যারা এসএমই এন্টারপ্রেনার আছে, তারাও সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু একটা এক্সপোর্ট অপরচুনিটি তৈরি হতে পারতো, যে সুযোগ কিন্তু আমরা আসলে হারাচ্ছি। জি, তৈরি হতে পারতো এবং এতদিনে চালু হয়নি। আবার আপনি জানেন যে বর্তমান সরকার পেপাল চালু করার ব্যাপারে জোর উদ্বেগ চালাচ্ছে। এই ক্ষেত্রে আমার একটি প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে পেপাল চালু হওয়ার জন্য বাংলাদেশের কি কি চ্যালেঞ্জ রয়েছে? রাইট, মানে কয়েকদিন আগে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এটাকে আসলে সংসদেই বলেছেন যে পেপাল আসছে এবং সরকার আসলে উদ্যোগ নিচ্ছে। আমরা সাধারণ জনগণ এটা বা যারা ক্ষুদ্র আইসিটি কর্মী আছে, আমরা এটাতে আসলে খুশি হতে চাই এবং আসলে এটাকে আমরা সাধুবাদ জানাতে চাই। বাট যেটা আপনি আসলে বললেন, এই উদ্যোগ কিন্তু আসলে অনেক আগে থেকে নেওয়া হচ্ছে। 2011 সাল থেকে ফার্স্ট এটা নিয়ে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয় এবং 2013-14 সালে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী এবং ইন্ডাস্ট্রির অনেক উদ্যোক্তা পেপালের আসলে যে পেপাল হেডকোয়ার্টারে যে এটা নিয়ে আসলে মিটিংও করে আসে। দীর্ঘদিন ধরে আপনি জানেন যে আলোচনা হচ্ছে, বহু বছর ধরে আলোচনা হচ্ছে, এটা আসলে নতুন কোনো টপিক না যে পেপাল বাংলাদেশে আসছে। কিন্তু আসলে যে আসার পথে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে আমাদের কাটাতে হবে। তো আলটিমেটলি যদি সেগুলোকে না কাটানো হয়, আই এম নট পার্সোনালি দ্যাট মাচ অফ হোপফুল। নাম্বার ওয়ান যেটা হচ্ছে, পেপাল যেটা করে থাকে, এটা তারা একটা বোথ ওয়ে ট্রানজ্যাকশনে বিশ্বাস করে, অর্থাৎ আপনি আনলিমিটেড ভাবে টাকা আপনি নিয়ে আসতেও পারবেন, আপনি টাকা সেখান থেকে দিতেও পারবেন। কিন্তু পেপালের যে সমস্যাটা বা বাংলাদেশ ব্যাংকের যে পলিসি আছে, বাংলাদেশ এখন ফিনান্সিয়াল যে রেগুলেশনটা আছে, আপনি টাকা যত ইচ্ছা আনতে পারবেন, কিন্তু টাকা যদি আপনাকে পাঠাতে হয় দেশের বাইরে, নাম্বার ওয়ান আপনাকে এলসি করে পাঠাতে হবে, অথবা আপনি যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে পাঠাতে চান বা আপনি ডলার, আপনি জানেন পাসপোর্টে যে ডলার ইনভেস্টমেন্ট যেটা আমরা বাইরে খরচ করতে পারি, সেটা মাত্র $12,000। সো এটা কিন্তু একটা বড় লিমিটেশন। পেপাল কিন্তু আসলে চায় যে তারা আসলে যত ইচ্ছা তারা টাকা পাঠাতে পারবে, এইটা হচ্ছে মেইন ব্যারিয়ার। $12,000 যে লিমিটেশন, এটা তো বছরে 12,000। বাংলাদেশ ব্যাংক চাইলেই তো যে কোনো নিয়ম শিথিল করতে পারে, অথবা এই $12,000 ক্যাপই যদি মান্থলি অথবা ডেইলি করে দেয়, রাইট, অথবা ফাইন্যান্সিয়াল মেকানিজম করলেই কি এক্ষেত্রে সম্ভব না? আইন যার হাতে, আইন সংশোধন করার ক্ষমতাও তার হাতে, আইন বাতিল করার ক্ষমতাও তার হাতে। বাংলাদেশ ব্যাংক এখন বছরে $12,000 কেন, $12 কোটি সেক্ষেত্রে আপনার পারমিশন দিতে পারে। কিন্তু যেহেতু আমরা একটু বাংলাদেশ একটু কনজারভেটিভ ফরেন পলিসিতে আসলে বিশ্বাস করে, যেহেতু আপনি আসলে জানেন যে আসলে টাকা পাচার করার ঘটনা বেশ কিছু আসলে ঘটে থাকে, সেজন্য আসলে বাংলাদেশ ব্যাংক একটু কনজারভেটিভ ওয়েতে অ্যাপ্রোচ করে। কিন্তু যেটা আপনি বললেন, যদি চায় আসলে সেটা আসলে অবশ্যই সমাধান করা সম্ভব। আর পেপালে তো আইডেন্টিটি ভেরিফাই হচ্ছে। রাইট, কারণ আমি আসলে বা যেটা আসলে বিশ্বাস করি যে যারা এইটা বন্ধ করে, আপনার যে $12,000 যে সিলিংটা দিয়ে টাকা পাচার হওয়াকে বন্ধ করা গেছে, একেবারেই না। বরং যারা আসলে টাকা পাচার করে, তারা অনেক বড় বড় অ্যামাউন্ট তারা টাকা পাচার করছে, ইনফরমাল চ্যানেল, নামগুলো আমরা আসলে সবাই জানি, যাদের কথা আমরা সবাই জানি। বরং ক্ষতিগ্রস্ত হয় যারা আসলে ক্ষুদ্র উদ্যোক্তা আছে, যারা আসলে রিয়েল ভাবে ব্যবসা করতে চাই আছে, তারা আসলে মেইনলি ক্ষতিগ্রস্ত হয়, কারণ তারা আসলে টাকাটাকে আসলে পাঠাতে পারে না। সো যেটা আসলে বলছিলাম, আপনি যেহেতু মেইন ইউজার হচ্ছে ফ্রিল্যান্সাররা, আমরা পুরো পরিসরটাকে চিন্তা না করে বাংলাদেশ ব্যাংক বা আমাদের যারা নীতি নির্ধারণের পর্যায়ে যারা রয়েছেন, তারা যদি একটা পার্টিকুলার সেকশন ধরে ধরে আগানোর প্ল্যান করে, তাহলে বোধহয় এটাকে আসলে সহজে ইমপ্লিমেন্ট করা সম্ভব। যে এই ক্যাপচার আর কি চ্যালেঞ্জ রয়েছে, যেটা আসলে বলছিলাম, আমি এটা একটু শেষ করিনি। যেমন বাংলাদেশ এখন আপনি জানেন যে 5 লক্ষ রেজিস্টার্ড ফ্রিল্যান্সার আছে এবং যাদেরকে আমরা ফ্রিল্যান্সার কার্ডও সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সুতরাং একটা ডাটাবেস কিন্তু আমাদের কাছে আছে, কারা আসলে আমাদের মার্কেট প্লেসগুলোতে কাজ করে। তো তাদের জন্যই যদি এই যে ক্যাপটা আছে, যে সিলিংটা আছে $12,000 যেটা আছে, এটাকে যদি বাড়ায় আমরা কথার কথা $30,000, $40,000, $50,000 ইয়ারলি করতে পারি,
তাহলে কিন্তু একটা পর্যায়ে কিন্তু এই সমস্যাটা আসলে মিটিগেট হওয়া যায়। জি। এবং আমরা কিন্তু জানতেও পাচ্ছি কার আসলে রিয়েল ইউজার, কাদের আসলে টাকাটাকে পাঠানো দরকার। জি, আপনার দ্বিতীয়ত- এটা বোঝা গেছে। জি, আপনি জি। দ্বিতীয় তৃতীয় সংক্ষিপ্তভাবে বললে আমরা বিরতির পরে এসে বিস্তারিত বলবো। দ্বিতীয়ত যেটা হচ্ছে পেপালে যে মানে ফিচার যেটা আছে মেন, যারা যেভাবে কাজ করে, আমি শুরুতে বললাম যে আমি যদি কোনো কাজ না করি তাহলে পেপাল কিন্তু অটো আমার অ্যাকাউন্ট থেকে টাকাটাকে ডেবিট করতে পারবে, যে ফিচার কিন্তু এখন আসলে এই মুহূর্তে আসলে সম্ভবপর না। সুতরাং এইটাকেও আসলে একটা নীতির ভেতরে বা নীতিমালার ভেতর দিয়ে আনা দরকার, যে পেপাল যদি আসে তাহলে এই প্রবলেমটাকে আসলে আমরা কিভাবে সর্ট আউট করব। এবং তৃতীয় যেটা আছে যে এটা হয়তো করা সম্ভব, যদিও এটা বেশ কিছু লিমিটেশন আছে, যেমন পেপাল হচ্ছে কিন্তু আপনার অটো ভেরিফিকেশন, আইডি ভেরিফিকেশনের দিকে যেটা যায়। সো এখন যেটা আপনার ব্যাংকগুলো করছে, প্লাস মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেগুলো আছে, এমএফএস যেগুলো আছে, তারাও যেভাবে আসলে করছে, সো ডেটাবেস বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে প্রোভাইড করছে। সো এই ডেটাবেস তারা আসলে পেপালের কাছে দিবে কিনা, যেহেতু আসলে একটা বিদেশি সংস্থা, সেটা একটা আলোচনার বিষয় হতে পারে। কিন্তু আসলে পেপাল আসতে গেলে কিন্তু তাদের এই সুবিধাটাকে দিতেই হবে আসলে। আর দেশের বৃহত্তর স্বার্থে রেমিটেন্স সুযোগ রয়েছে, স্মল বিজনেসে গ্রো করার সুযোগ রয়েছে। তো সেই ক্ষেত্রে এই ছোটখাটো 2-3টা বিষয় নীতি নির্ধারণী পর্যায়ে পুনর্বিবেচনা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি ডেফিনেটলি, এবং আশা করি যে পেপাল খুব সহসাই আসবে দেশে, এবং অন্যান্য যে 43% এর সাথে আমাদের এই বাংলাদেশও অ্যাড হতে পারবে, সেটা আমরা আশা করি। এবং এটা আসলে আপনার একটা ইন্ডিকেটরের ব্যাপার, যে কোনো একটা দেশে পেপাল নাই, এটার মানে কিন্তু আসলে মিন করে সেই দেশটা খুব বেশি বিজনেস ফ্রেন্ডলি না। যেমন স্টার্লিং বাংলাদেশে এসেছিল গত বছরে, এটা কিন্তু একটা পজিটিভ সাইন, পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস কমিটির জন্য একটা ক্যারি করে। তো পেপালের বিষয়টা আসলে সেরকম। জি, আমরা এরপরে এআই নিয়ে আলোচনা করব একটা ছোট্ট বিরতিতে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেস। দর্শক, বিরতির আগে দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে কথা বলছিলাম বেসিস এর সাবেক পরিচালক রাশাদ কবিরের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আবারও ফিরছি আলোচনায়। রাশাদ ভাই, এখন আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, ইন্টারেস্টিং একটি ফ্যাক্ট। আপনি জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর যুগে আমরা প্রবেশ করেছি। বিশ্বের অন্যান্য দেশ যে পরিমাণ এআই ইউজ করে, সেই অনুযায়ী বাংলাদেশ কাঙ্ক্ষিত লেভেলে এআই এর ব্যবহার নিশ্চিত করতে পারছে কি? একেবারেই না, এক কথায় উত্তর। আমরা আসলে এআই যে আমাদের লাইফ স্টাইলে প্রবেশ করছে বা আমাদের জীবনযাত্রাকে অনেক বেশি পরিবর্তন এনে দিবে, এটা নিয়ে আলোচনা কিন্তু লাস্ট 8-10 বছর ধরে আমরা করছিলাম, কিন্তু এটা খুব বেশি ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখছি আমাদের দৈনন্দিন জীবনে, দেখছি লাস্ট প্রায় 1-2 বছর ধরে। এখন দেখেন, আমরা কিন্তু প্রতিদিনই কিছু না কিছু আমরা আসলে এআই ইউজ করছি, কিন্তু সেটা আসলে লিমিটেড টু চ্যাট জিপিটি। কোনো কিছু একটা দরকার হচ্ছে, আগে গুগলে সার্চ করতাম, এখন সেটা আমরা চ্যাট জিপিটিতে ইউজ করছি। আপনাদের ধরেন মিডিয়া ইন্ডাস্ট্রিতে কোনো একটা আর্টিকেল লেখা দরকার, আপনারা তাদেরকে কি টপিক দিয়ে দিচ্ছেন, তারা সেটাকে আসলে চ্যাট জিপিটি সেটাকে আসলে লিখে দিচ্ছে। কোনো একটা প্রেজেন্টেশন বানানো দরকার, চ্যাট জিপিটিকে দিচ্ছেন, সেটা আপনার করে দিচ্ছে। অর্থাৎ খুব লিমিটেড পরিসরে কিন্তু আমরা আসলে ব্যবহার করছি। এইটার ব্যবহারটাকে আসলে আরো অনেক বেশি বাড়ানো দরকার ইন টার্মস অফ বাংলাদেশের পার্সপেক্টিভে। যদিও এখানে অনেক ছেদ আছে, আপনার মিস ইউজ হইতে পারে, অনেক মানুষ তাদের জব হারাতে পারে, কিন্তু আসলে আপনি প্রযুক্তিকে কখনোই তো আসলে অস্বীকার করতে পারবেন না, বা প্রযুক্তিকে আপনি খুব বেশি দিন ঠেকিয়ে রাখতেও পারবেন না। আবার প্রযুক্তির উপকারিতাও তো রয়েছে। রাইট। কোন কোন জায়গায় উপকারিতা রয়েছে এআই এর, একটু যদি বলতেন। কোথায় নাই আর কি। আপনি কয়েকদিন আগে যদি দেখে থাকেন, একটা আসলে আর্টিকেল বেরিয়েছিল যে ইন্ডিয়ান একটা গার্মেন্টসে তারা আসলে তাদের ওয়ার্কারদের মাথায় একটা ক্যামেরা লাগিয়ে দিয়েছে, একজন ওয়ার্কার কিভাবে তার সেলাই মেশিনে সেলাই করছে সেইটাকে তারা কিন্তু সেটা ক্যামেরাটাকে সেটা স্টাডি করছে। অর্থাৎ সেইটাকে স্টাডি করে কয়েকদিন পরে একটা মডেল তৈরি হবে যে কিভাবে হিউম্যান ইন্টারাকশন ছাড়াই কিভাবে কাপড়গুলোকে সেলাই করা যায়। আপনি জানেন অনেকগুলো ফ্যাক্টরিতে কোনো মানবকর্মী ছাড়া, বা থাকলেও হাতে গোনা কয়েকজন মাত্র আছে, এবং সবই কিন্তু রোবটের মাধ্যমে আসলে হচ্ছে। সো আলটিমেটলি আপনি একটা কি হবে, ওয়ার্কার জাস্ট 8 ঘন্টা কাজ করতে পারে, কিন্তু আপনি একটা রোবটের মাধ্যমে তাকে 24 ঘন্টায় কিন্তু উইদাউট বিরতি ছাড়াই আপনি কাজ করাতে পারছেন। তার মানে শিল্পায়নে হেল্প করতে পারে, শিল্পায়নে আপনাকে হেল্প করতে পারে, আপনার ডিসিশন মেকিং এ আপনার হেল্প করতে পারে। আমি যদি আমাদের গতানুগতিক আমাদের সরকারের সার্ভিসগুলোর কথাই বলি, আপনি দেখেন এখন কিন্তু অনেকগুলো কল সেন্টার বা আপনার এগুলো আছে, কাস্টমার সার্ভিসগুলো আছে, প্রাইভেট ইন্ডাস্ট্রি তো আছে, সরকারি ক্ষেত্রেও আছে। এইগুলো কিন্তু বাইরের দেশে সবই কিন্তু এখন থ্রু চ্যাটবটের মাধ্যমে হয়ে গেছে।
এই জায়গাটা এখন আসলে আমরা পিছিয়ে আছি, যদিও বাংলাদেশ গভর্নমেন্ট বেশ কিছু আসলে ইনিশিয়েটিভ নিয়েছে, কিন্তু এইটা আসলে বহির্বিশ্বের তুলনায় এখনো অনেক আসলে আচ্ছা, পিছানো। আপনি জানেন যে ব্যাংকিং খাতে যে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং গত 16 বছর যাবৎ ব্যাংকিং খাত একেবারে প্রায় নিঃশেষ খোলকা হয়ে অবস্থায় চলে গেছে। এক্ষেত্রে প্রায় $20 বিলিয়ন বেশি পাচার করা হয়েছে। জি, এই ব্যাংকিং খাতকে পুনরুদ্ধার অথবা দেশের অর্থনীতিকে প্রোটেক্ট করার জন্য এআই কে কাজে লাগানো যেতে পারে কিনা? মানে এআই বৈশিষ্ট্যটাতে হচ্ছে যে আপনি আসলে কতটুকু মানে আপনার যে স্ক্যামগুলো হচ্ছে সেগুলোকে আপনি ডিটেক্ট করতে পারা, আপনি ফিউচারে যে কোনো এক ধরনের কি ধরনের আসলে আপনার প্রবলেম তৈরি হতে পারে বা প্রবলেম হলে সেগুলো থেকে উত্তরণের উপায়গুলো কি, অর্থাৎ প্রেডিক্টিভ যে অ্যানালাইসিসগুলো আছে সেগুলো আপনি এআইয়ের মাধ্যমে করতে পারেন। ডেফিনেটলি আপনি যদি সৎ উদ্দেশ্য থাকতো, যদি সেখানে তো আপনি আসলে যখন আপনি পাচারগুলো হচ্ছিল টাকাগুলো, তখন ডেফিনেটলি আপনি ধরতে পারতেন। কিন্তু এইখানে বিষয়টা হচ্ছে যদি আপনার সর্বোচ্চ কর্তৃপক্ষই চিন্তা করে যে না আমি টাকাগুলোকে পাচার করব, সেই ক্ষেত্রে কিন্তু এআই আসলে কিছু করতে পারবে না। জি। আর এই ক্ষেত্রে এআই যদিও আমরা পজিটিভ দিকগুলো বলছি, এআইয়েরও কিছু নেগেটিভ সাইড রয়েছে এবং এই নেগেটিভ সাইডগুলো সরকারকে আসলে কিভাবে সতর্ক করা উচিত এখন থেকে? এইটা আসলে লিটারেসিটা বাড়াতে হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাকে দিই। কয়েকদিন আগে আসলে একটা ভিডিও কার্ড দেখছিলাম, যেখানে আসলে আমাদের সরকার প্রধানের একটা ভিডিও এআই দিয়ে বানানো হয়েছিল এবং লেখা ছিল হচ্ছে এরকম যে বিকাশ নাম্বার তোমাদের নিচে লেখো কমেন্ট বক্সে, টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। সো আমি দেখছিলাম যে সেখানে কত শত শত কমেন্ট, মানুষ তার বিকাশ আইডি দিয়ে বা নগদের নাম্বার দিয়ে সেখানে বলছে এখনো টাকা পাইনি, পাইনি। জাস্ট এটা জাস্ট বেসিক লেভেলটা বোঝানো আমাদের দেশের এখনো মানুষের কিন্তু আইসিটি লিটারেসি এখন ওই পর্যায়ে যায়নি। আপনি ঢাকা শহরকে চিন্তা করে বা যারা একটু শিক্ষিত সমাজ রয়েছে, যুব সমাজ রয়েছে, তাদেরকে চিন্তা করে কিন্তু আপনি পুরো বাংলাদেশের স্ট্র্যাটেজি আপনি বা চিন্তা করতে পারবেন না। আমাদের যখন চিন্তা করতে হবে 16 কোটি মানুষের কথা চিন্তা করেই করতে হবে। সো আমাদের আইসিটি লিটারেসি কিন্তু এখনো অনেক 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 পিছানো। তাহলে আইসিটি লিটারেসি বাড়ানো, এর পাশাপাশি এআই কেও এর লিটারেসি বাড়ানোর জন্য জাতীয় পাঠ্যপুস্তক যে রয়েছে সেটিতে অন্তর্ভুক্ত করার ব্যাপারে চিন্তা করা যায় কিনা, অথবা সরকারের কোনো প্ল্যান করা যায় কিনা যেন রুট লেভেল থেকে সবাই এআই আইসিটি সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখতে পারে। এইটা একটা তো পলিসি নেওয়াই হয়েছিল যে স্কুল লেভেল থেকে প্রোগ্রামিং করার জন্য, এবং আপনি ইন্টার লেভেলে এখনো বোধহয় প্রোগ্রামিং একটা সাবজেক্ট সেখানে আসলে রয়েছে। কিন্তু যেহেতু এখন এআই যুগে প্রবেশ করেছে, এআই এর বিষয়গুলো অন্তত বেসিক জিনিসগুলো যাতে স্কুল লেভেল থেকে শিখতে পারে, হাই স্কুল লেভেল থেকে শিখতে পারে, এটা আসলে অবশ্যই চিন্তা করা একটা ব্যাপার রয়েছে। না হলে অবশ্যই বহির্বিশ্বের সাথে আসলে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না। আর এতে উপকৃত হবে কিনা দেশ? আপনি প্রযুক্তিকে যখন আপনি অ্যাকোয়ার করবেন, ডেফিনেটলি আপনি আসলে উপকৃত হবেন, এখানে আসলে কোনো সন্দেহ নাই। কিন্তু এটার সাথে সাথে আমাদের আসলে পর্যাপ্ত একটা এআই পলিসি করা দরকার। আসলে আমরা কি ওয়েতে এটাকে আমরা ইউজ করব, এটার আসলে লিমিটেশনগুলো কি আছে, আমরা কোথায় কোথায় এটার এআইয়ের অপপ্রয়োগ হতে পারে এবং এটা থেকে রেমেডি কি হতে পারে, এইটা নিয়ে একটা পারফেক্ট পলিসি করা দরকার। জি, 10 সেকেন্ড আমরা জানতে চাই এআই অথবা আইসিটির জন্য, আইসিটি বাজেট আছে, এআই এর জন্য বাজেট রাখা উচিত কিনা? এআই ইজ এ পার্ট অফ দ্য আইসিটি। সো আসলে আমরা তো আইসিটি মিনিস্ট্রি বা আইসিটির যে বাজেট সেটা নিয়ে তো আসলে আমরা স্ট্রাগল করি। আমরা পর্যাপ্ত পরিমাণে সেখানে বাজেট পাই না। গত 1.5 বছরে তো অবস্থা আরো বেশি খারাপ, কোনো টাকাই নেই। আপনি জানেন, যেহেতু সুযোগ দিয়েছেন একটু বলতে চাই যে গভর্নমেন্ট রিসেন্টলি একটা সার্কুলার দিয়েছে যে কম্পিউটার সামগ্রী কেনার উপর একটা সাময়িক বিধি, যেহেতু ডিউটি দেওয়া আপনার ওয়ার্ল্ড ওয়াইড যে আপনার ক্রাইসিস চলতেছে সেটার জন্য। সো আপনি কম্পিউটার কেনার উপরে যদি আপনি নিষেধাজ্ঞা দেন, তা আপনি এআই তো আসলে অনেক পরের কথা। বোঝা গেছে যে একদিকে আপনি বাধা দিচ্ছেন, আরেকদিকে প্রসার কিভাবে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের তথ্য প্রযুক্তি খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বেসিসের সাবেক পরিচালক রাশাদ কবির। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।